দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকে টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব বৈদেশিক কর্মসংস্থানের খরচ কেন বাড়ছে। আমরা দেখতে পাই যে যারা বিদেশে যান কাজের জন্য, যেটাকে আমরা মাইগ্রেশন বলি, লেবার মাইগ্রেশন, সেখানে আমরা সরকারি যে নির্ধারিত খরচ তার চাইতে অনেক বেশি খরচ করতে হয় তাদেরকে। এই যে বেশি খরচ করতে হয় সেটা আসলে কি কারণে এই বেশি খরচটা করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে একটি সার্ভে হয়েছে বিবিএস এর। সেই সার্ভেতে কি বলছে, কি পাওয়া যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার সাইফুদ্দিন সাইফ এবং কামরান সিদ্দিক। আজকে আমরা কামরান সিদ্দিককে আমাদের স্টুডিওতে পেয়েছি। তার কাছ থেকে আমরা জানবো যে কেন বৈদেশিক কর্মসংস্থানের খরচ দিনে দিনে বাড়ছে। কামরান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে এই যে কারা এই সার্ভেটা করেছে এবং সার্ভেতে কি পাওয়া গেছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের অভিবাসন খাতে আমরা সবসময় যে কয়টা চ্যালেঞ্জের কথা শুনে আসছি, বিশেষ করে বিদেশগামী কর্মী, তারা একটা হচ্ছে যে সেটা খরচ। তারা যে খরচটা দিয়ে যায় এটা তুলতেই তাদের অনেক দিন চলে যায়। তো এই বিষয়টা নিয়ে আমাদের সরকারের অনেক দিন ধরে কনসার্ন আছে এবং তারাও চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এই পরিসংখ্যানটা করেছে। তারা এটার নাম দিয়েছে রিপোর্ট অন সোশিও ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভে 2023। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা পেয়েছে প্রায় 52% অভিবাসী কর্মী তারা হচ্ছে বিদেশ যাওয়ার জন্য দালালদেরকে টাকা পরিশোধ করে। কিন্তু আপনি তো জানেন যে আমাদের সরকার কিন্তু প্রায় 2500 রিক্রুটিং এজেন্সি আছে যাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে, যারাই হচ্ছে মূলত বৈধভাবে কর্মী পাঠানোর জন্য তারা রেসপন্সিবল। এবং পাশাপাশি সরকারি একটা এজেন্সি আছে, সেটা হচ্ছে বোয়েসেল। তো এর বাইরে আর কারো কিন্তু মানে লিগ্যাল কোনো ছিল না। বোয়েসেল সরকারিভাবে কর্মী পাঠায়। হ্যাঁ, বোয়েসেল হচ্ছে সরকারি এজেন্সি, সরকারের মালিকানাধীন এজেন্সি। আর 2500 তো হচ্ছে আমাদের মিনিস্ট্রি, তারা প্রাইভেট এজেন্সি। তো এর মধ্যে কিন্তু রিসেন্টলি যেহেতু এই এজেন্সিগুলো মূলত কর্মী সংগ্রহ করতে পারে না সরাসরি, বা তাদের গ্রামে গঞ্জে ওইভাবে অ্যাক্সেসটা নাই, কিংবা তাদের একদম উপজেলা বা ইউনিয়ন লেভেলে তো তাদের অফিস নাই। যেটা হয় যে তাদের এইসব লোকজন, যাদেরকে আমরা দালাল বলে থাকি, মিডলম্যান বলে থাকি, তারাই মূলত তাদের কাছে কর্মী সংগ্রহ করে নিয়ে আসে। গ্রামের মানুষ যারা, আপনি জানেন যে আমাদের বেশিরভাগ স্বল্প শিক্ষিত লোকজনই বিদেশে যে থাকে, এবং আমাদের এই সার্ভেতেও সেটা উঠে এসেছে। তো তারা তাদের ওখানকার লোকজন যাদেরকে চিনে, পরিচিত বা আত্মীয় স্বজন, এদের মাধ্যমেই ধরে এইসব লোকজনকে ধরে যায়। এবং সেটা এখানে প্রবণতাটা দেখা যাচ্ছে যে সার্ভেতে প্রায় 53% লোক হচ্ছে যে মানে তারা গ্রামের রুরাল এরিয়াতে এই দালালের সংখ্যাটা বেশি, যেটা আরবান এরিয়াতে হচ্ছে 48%। এবং আমরা যদি ডিভিশন ওয়াইজ দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এখানে সবচেয়ে বেশি সিলেট ডিভিশনে ব্রোকারের রেশিওটা বেশি, 58%। তারপরে ময়মনসিংহে আছে হচ্ছে 57%। বরিশাল এবং খুলনায় আমরা একটু কম দেখতে পাচ্ছি, 28% এবং 45%। আর এর বাইরেও এখানে তারা দেখিয়েছে যে আউট অফ মিডলম্যান আরও মানুষ আর কীভাবে বিদেশে যায়, সার্ভেতে সেটা দেখানো হয়েছে। প্রাইভেট এজেন্সি সরাসরি প্রাইভেট এজেন্সির কাছে আসে, সেটাও অ্যারাউন্ড হচ্ছে যে এখানে প্রায় 42% মানুষ সরাসরি এজেন্সিকে পে করে। কেউ কেউ সরকারি এজেন্সির মাধ্যমে যায়, 3% মাত্র। মানে সরকারি এজেন্সি যেটা কাজ করে সেটার মাধ্যমে মাত্র 3% মানুষ বাইরে যেতে পারে। আর মাইগ্রেশন আর হচ্ছে আত্মীয় স্বজন ধরে সরাসরি এখানে প্রায় 3% মানুষ আত্মীয় স্বজন। কিন্তু আমাদের অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন যে আসলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে আমাদের অনেকগুলো ভিসা এসে থাকে বিদেশ থেকে, বিশেষ করে মিডল ইস্টার্ন যে ভিসাগুলো, এবং সেগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে আলটিমেটলি তারাও এক ধরনের দালালের মতো কাজ করে। বা সে হয়তো একটা ভিসা বের করেছে, কিন্তু এখানে মাঝখানে কোনো একজন মিডলম্যানকে ধরে তাকে কোনো একটা এজেন্সির কাছে প্রসেস করতে হয়। এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যতই মানে ইন্ডিভিজুয়ালি কালেক্ট করেন ভিসা, কিন্তু ফাইনালি একটা এজেন্সির মাধ্যমে কিন্তু আপনাকে প্রসেসটা সম্পন্ন করতে হবে। এবং সেটা বিএমইটি ক্লিয়ারেন্স দেয়, মানে ব্যুরো অফ ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। তারা সেটা এই ক্লিয়ারেন্স কার্ডটা পেলেই পরে একজন কর্মী বিদেশে যেতে পারে। তবে এইখানে আপনি যদি একটু উদাহরণ দেন যে মানে এই দালালের কারণে তার কষ্টটা আসলে কত বেশি হচ্ছে, যদি কোনো একটা রুটের আপনি উদাহরণ দেন আমাদেরকে। যেমন আমাদের ধরেন সৌদি আরবে আমাদের সরকার, সেটা কোভিডেরও আগে 1,65,000 টাকা তারা ফিক্স করেছে মাইগ্রেশন কস্ট, অভিবাসন ব্যয়।
কিন্তু সেটা আমরা সার্ভেতে দেখতে পাচ্ছি যে 4 থেকে 5 লাখ টাকা দিতে হচ্ছে তাদের এই প্রত্যেক কর্মীকে। আবার ধরেন মালয়েশিয়ার কথা তো খুব আলোচনায় হচ্ছে, এখন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, আমাদের সরকার নির্ধারণ করে দিয়েছে হচ্ছে মাত্র 79,000 টাকা, সেটাও এখানে 3 থেকে 4 লাখ টাকা মালয়েশিয়া এবং বাহরাইনের ক্ষেত্রে উঠে এসেছে। আরো কিছু কান্ট্রি ইউকে, ইতালি সেখানেও এসেছে, এখানে 5 লাখের উপরে এটা। কিন্তু আমরা জানি যে যারা বিশেষ করে ইউরোপে তো ইলিগাল মাইগ্রেশনটা আমাদের লোকজনের বেশি হয়, সেটা কিন্তু ধরেন মানে ইরেগুলার মাইগ্রেশন, বিশেষ করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা যায়, এবং এই ক্ষেত্রে কিন্তু তারা অনেকে প্রথমে লিবিয়া যায় বা সংযুক্ত আরব আমিরাত, ইউএই, বিভিন্ন রুট ব্যবহার করে ওই পর্যন্ত খরচটা হয়তো এখানে বৈধভাবে দেখানো হচ্ছে, কিন্তু পরেরটা কিন্তু আর তাদের কোনো বৈধ লেনদেন হয় না, দালালদেরকেই কিন্তু তারা এই টাকাটা পরিশোধ করে। এবং সেটা কিন্তু আমরা জানি 14-15 লাখ টাকা পর্যন্ত কিন্তু লোকজন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার জন্য পরিশোধ করে। এবং আপনি জেনে থাকবেন যে সম্প্রতি মানে জাতিসংঘের যে অভিবাসন নিয়ে যে যারা কাজ করে তাদের একটা সার্ভে বেরিয়েছে যে বাংলাদেশ হচ্ছে গত এই কোয়ার্টারে মার্চ পর্যন্ত হাইয়েস্ট মানে আমাদের লোকজন যারা হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চেষ্টা করেছে যারা বিদেশ যাওয়ার জন্য, এবং মৃতের সংখ্যাটাও বেশি, তারা সাগরে মৃত্যুবরণ করতে হয়েছে। তবে আমরা কেন এই যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাচ্ছি, কেন আমরা ব্রোকারদের কাছে যাচ্ছি, এখানে আসলে আমাদের মানে ল্যাকিংসটা কোথায়? সরকারের এখানে কি করণীয় ছিল? আসলে আপনি জানেন যে আমাদের সরকারি হিসেবে কিন্তু প্রতি বছর শ্রমবাজারে প্রায় 20 লাখের মতো লোক নতুন ইউথ জয়েন করে, কিন্তু আমাদের হয়তো এটা ইনফর্মাল সেক্টরে সেটা অ্যাবজর্ব করতে পারে মাত্র 2 লাখের মতো লোক, তো এর পারেও 18-19 লাখের মতো লোক রয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে বছরে আমাদের বিদেশে মাইগ্রেশন হচ্ছে, ধরেন রিসেন্ট 3 বছরে এটা সবচেয়ে বেশি হয়েছে, গত বছর রেকর্ড 13 লাখ লোক বিদেশ গিয়েছে। তো এটা অন এভারেজ কোভিডের আগে 6 থেকে 7 লাখ লোক। এরপরেও কিন্তু আপনি দেখেন যদি হিসাব করেন দেশের আবার প্রাইভেট সেক্টর সব মিলে এমপ্লয়মেন্ট জেনারেশনের পরেও কিন্তু আমাদের বহু লোক বেকার। এবং বিবিএস এরই রিসেন্ট একটা সার্ভে বলছে যে গত কোয়ার্টারে আমাদের বেকারত্ব কিন্তু বেড়েছে। তো আপনি দেশে যদি চাকরি না থাকে তাহলে কিন্তু এই ডেসপারেটনেসটা কাজ করে, মানুষ মরিয়া হয়ে যায়, তাকে তো কিছু না কিছু করে তার আয় উপার্জন করতে হবে। সে কারণে আমরা দেখতে পাই যে সে মানে তার জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু সে মানে বিদেশ যেতে চাচ্ছে, দেশে কিছু করার নাই। যারা বিদেশ যেতে চাচ্ছে তাদেরকে বাইরে তো ডিমান্ড আছে, যে আপনি বললেন 13 লাখ গত বছর গেছে, হ্যাঁ, কিন্তু আপনি কি 1 বছরে 13 লাখের কথা বললেন? 1 বছরে 13 লাখ গেছে, তো বাইরেও তো ডিমান্ড আছে। এখন আমরা বিভিন্ন দেশে দেখছি যে কেয়ার গিভার হিসেবে, এখন কানাডাও কেয়ার গিভার হিসেবে লোক নিতে যাচ্ছে, জাপান লোক নিতে যাচ্ছে, ইউকে কেয়ার গিভার হিসেবে লোক নিচ্ছে। তাহলে সেইখানে আমরা লিগালি তো লোক পাঠাতে পারি, সেইটাতে কেন তাকে জীবনের ঝুঁকি নিয়ে তাকে ভূমধ্যসাগর পাড়ি দিতে হবে? আর কেন তাকে ব্রোকারের মাধ্যমে লোন নিয়ে, আমরা গ্রামে গঞ্জে দেখি যে লোকজন যারা যাচ্ছে বাইরে তারা অনেক টাকা লোন করে তারা বাইরে যায়, তো ব্রোকারের কাছে যে তার খরচটা অনেক বেড়ে যাচ্ছে জন্যই কিন্তু তাকে এই লোনটা নিতে হচ্ছে। তো সেখানে কেন এজেন্সিগুলো কি করছে তাহলে? আপনি ঠিকই বলছেন যে এখানে সার্ভেতে উঠে এসেছে প্রায় 58% মানুষ কিন্তু লোন করে বিদেশ গিয়েছে তারা, এবং এই কাব মাইগ্রেশন কস্ট যারা যেটা দিয়েছে 58% মানুষ, এবং সেটা বরিশালে সবচেয়ে বেশি, সিলেটে কম। তো এজেন্সিগুলো কি মানে তারা কি তাদের কাছে কেউ ডিরেক্টলি, আপনি যদি অ্যাওয়ারনেসের কথা বলেন, কেন লোকজন কেউ দেশের বাইরে যেতে চাইলে সে কি স্কোপগুলো জানতে পারে না যে কিভাবে তাকে যেতে হবে? এরকম কি আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো কি কম আছে? মানে আসলে কি এখানে যারা যাচ্ছে তাদের আমরা যদি এডুকেশন লেভেলটা খেয়াল করি বা স্কিল লেভেলটা খেয়াল করি, আমাদের অভিবাসন বিশেষজ্ঞরা বলে থাকেন যে এটা একটা কারণ, এসব লোক এক ধরেন হীনমন্যতার মধ্যে ভোগে বা আমরা বলি ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে তাদের মধ্যে, যে আমার ইনফরমেশন বলতে যেহেতু তার শিক্ষাগত যোগ্যতা কম, যেহেতু সে স্কিলের সুযোগগুলো অ্যাভেল করছে না, সরকারের অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে, কিন্তু সে মনে করে যে আমি তো অশিক্ষিত মানুষ বা আমি এগুলো বুঝি কম, তাহলে আমাকে যদি আরেকজন মাঝপথে কেউ এটা প্রসেস করে দেয়, যেহেতু আমি জবটা রেডি, আমাদের মেজর ডিমান্ড কিন্তু আনস্কিল জবেরও কিন্তু একটা হিউজ ডিমান্ড আছে, এবং আমরা বিশ্ববাজারে সেই সাপ্লাইটাই দিচ্ছি। আপনি যেটা বললেন আমাদের স্কিল জবেরও ডিমান্ড আছে, কিন্তু আমার তো সাপ্লাই চেইনে সেই স্কিল লোক নাই।
আমার হয়তো সরকার কিছু অনেক অপরচুনিটি তৈরি করেছে, কিন্তু আমার লোকগুলো কিন্তু সেই অপরচুনিটিগুলো নিচ্ছে না, এবং সেখানে সচেতনতা একটা বড় ধরনের গ্যাপ অবশ্যই আছে। হ্যাঁ, যে আমি সার্ভেতে আপনি বলছেন যে ল্যাক অফ এডুকেশন, এবং মানে বিশেষ করে রুরাল এরিয়াতে যারা কাজ করে তাদের এডুকেশনের অভাব থাকার কারণে আসলে এটা কাজ এবং করছে এই না। এজেন্সিগুলো তো এই কারণেই তারা রিলাই করে এই মিডল ম্যানের উপর। মানুষও মনে করে যে আমাকে আপনি যে আপনার উপর আমি পাচ্ছি সহজে এই কাজ করতে, আমাকে অতিরিক্ত কিছু করতে হচ্ছে না, আমি কিছু না শিখেও আমি চলে যাচ্ছি, যেটা আমার দুইটা হাত আর পা থাকলেই বলা হয় যে লেস স্কিল, তারা রিকগনাইজ করে গ্লোবালি। তো এইটা করে আমি ওখানে কি করছি, আমি ক্লিনারের কাজ করছি, আমি হাউস মেড হচ্ছি, বা হচ্ছে আমি কনস্ট্রাকশন ওয়ার্কার হচ্ছি। তো এই ধরনের কাজগুলো যেহেতু সহজে পাওয়া যায় এই কারণে তারাই হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে মানে আমাদের এই বিবিএস এর আগে একটা জরিপ করেছিল, তারা যে এই কারণে ডিপেন্ডেন্সির কারণে দালালদের উপরে তারা যে কস্টটা এত বেশি পরিমাণ কস্ট দেয়, প্রায় 20 মাস লেগে যায় তারা এই কস্টটা তুলতে। মানে সে যাওয়ার পরে এই যে লোন টোন করে গেল, সে কিন্তু সে টাকাটা আনতে আনতে সে চলে যাচ্ছে, এবং সে বাড়িতে পাঠাতে পারছে না ওই সময়, 2 বছর তার শুধু খরচটা তুলতেই চলে যায়। এবং এখানে আমি শুধু আমাদের দীর্ঘদিন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু দালালদেরকে দায়ী করা যাচ্ছে না। মানে আমাদের এই যে অভিবাসন খরচ, এটা দালালরা একটা অংশে দায়ী, আর একটা হচ্ছে যে ভিসা ট্রেডিং, মানে অবৈধ ভিসা ট্রেডিংটাই মেজর টাকাটা চলে যায়। সেটা কেমন, ধরেন বলা হয় যে ফ্রি ভিসা, আসলে ফ্রি ভিসা বলে কোনো রিকগনাইজ কিছু নাই। এটা হচ্ছে ওখানকার এমপ্লয়ার, ওখানকার মিডলম্যান, এখানকার মিডলম্যান, এখানকার এজেন্সি, সবার মধ্যে একটা যোগসাজশ। হয়তো আপনি একজন এমপ্লয়ার, আপনার লোক লাগবে 5 জন, কিন্তু আপনি বললেন যে আপনার 10 জন, এভাবে 10 জন বলে আপনি একটা ডিমান্ড লেটার ইস্যু করালেন ওই দেশের সরকারের কাছ থেকে। সেটা নেওয়ার পরে আপনি যখন এই লোকগুলোকে নিলেন, ওদেরকে অন্য কাউকে ফ্রি, যে তোমরা এখন ওপেন কাজ করো, তারা বিভিন্ন জায়গায় অবৈধভাবে তখন কাজ করে। তো এইসব কারণে ওই যে অতিরিক্ত যে ডিমান্ড লেটারগুলো ইস্যু করা হলো, এর বিনিময়ে ওই এমপ্লয়ারও টাকা পায়, ওখানকার মিডলম্যানরা টাকা পায়, আমাদের এখানকার এজেন্সি পায়, মিডলম্যান পায়। এবং এর বিপরীতে কিন্তু প্রচুর টাকা এজেন্সিকে দিতে হয়, আলটিমেটলি সেই সব টাকা কিন্তু কর্মীর কাছ থেকে যায়। তো এই টোটাল প্রসেসের মধ্যে কিন্তু কস্টটা বেড়ে যাচ্ছে। এবং আমাদের সরকার যখন বাইলেটারাল ডিলগুলো করে, মানে ডেস্টিনেশন কান্ট্রির সঙ্গে, সেখানে খুবই আমরা দুর্বল পজিশনে থাকি অলওয়েজ, যেহেতু তারা আমাদের লোক নেয়, আমরা প্রপারলি স্ট্রংলি এটা আমরা ভয়েস রেজ করি না, বা চুক্তির মধ্যেগুলো লেখা থাকে না। যদি এই ধরনের ফ্রি ভিসা বা সামথিং হয়, ভিসা ট্রেডিং বন্ধ করার জন্য অনেকদিন ধরে বলা হচ্ছে, কিন্তু আমরা ওই বাইলেটারাল ডিলের মধ্যে স্ট্রং কিছু এরকম পাওয়া যায় না, যে কারণে এটা বন্ধ হচ্ছে না, এবং কস্ট আলটিমেটলি বেড়ে যাচ্ছে, এবং আমাদের কর্মীরা এটা সাফার করছে। আপনি একটা জিনিস বলেছেন যে ব্রোকারদেরকেও লাইসেন্সের আওতায় আনা হচ্ছে, এটা একটা ল, মানে এখন এটা নিয়ে কাজ হচ্ছে। তাহলে ব্রোকারদেরকে আসলে লাইসেন্স দেওয়ার ফলে এটা আসলে কি ডেভেলপমেন্ট হবে? এটা কি খরচ তো আর কমবে না, না কি করা যেতে পারে, সেটা আসলে কি হচ্ছে? মানে আমাদের সংসদে আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান আইন যেটা হয়েছে, ওইটাকে সংশোধন করে এখানে আগে যেহেতু কোনো রিকগনিশনের ব্যবস্থা ছিল না, গত সেপ্টেম্বরে এটা পার্লামেন্টে পাস হয়েছে, ব্রোকাররাও তাদের একটা আইডেন্টিটি পাবে, রিকগনিশন পাবে। তো এর মাধ্যমে বিএমইটি, মানে তাদেরকে হয়তো বা বলা হবে যে মাইগ্রেশন ফ্যাসিলিটেটর বা সাব এজেন্ট, এরকম কিছু বলা হবে। এতে তারাও এক ধরনের সম্মান বোধ করবে সোসাইটিতে। এখন তো তাদেরকে মানুষ দালাল বলে বা এরকম কিছু। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি রেজিস্ট্রেশনের মধ্যে আসে, তারা যদি সরকার ফিক্স করে দেয়, তাহলে কস্টটা যদি ফিক্স করে দেয়, এবং সেই পেমেন্টটা যদি কোনো ডকুমেন্টেড কোনো ওয়েতে হয়, ডিজিটালি হয়, বা যে আমি টাকা দিচ্ছি সরকার জানবে, প্রপার চ্যানেলে হয়, তাহলে হচ্ছে হয়তো কর্মীরা রেহাই পেতে পারে। না হলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ধরেন এখনো কিন্তু ফিক্স করা আছে বিভিন্ন গন্তব্য রাষ্ট্রে, আমরা বলা হচ্ছে যে 1,65,000, সেটা হয়ে গেছে 6 লাখ, 5 লাখ। তাহলে যদি এই মানে পেমেন্ট সিস্টেমটা যদি এনশিওর না করা হয়, যে কিভাবে ডকুমেন্ট, স্লিপ, প্রপার ডকুমেন্টেশন যদি না থাকে, তাহলে কিন্তু আবার সেরকমই হবে, তাহলে ব্রোকারদের করেও খুব একটা সুফল আসবে না। বাট যদি প্রপারলি করা হয়, তাহলে আশা করা হচ্ছে যে হয়তো এই ব্যবস্থাপনাটা ভালো হবে। আরেকটা জিনিস ভালো হবে যে এখন কর্মীরা গিয়েও অনেকে কাজ পাচ্ছে না, এই কারণে দালালদেরকে ধরাও যায় না, যেহেতু তারা আইনের মধ্যে নাই। বাট আইনের মধ্যে আসলে তাদেরকে সরকার ধরা বা জবাবদিহিতার আওতায় আনার একটা সুযোগ হবে আর কি, তাহলে আরেকটু শৃঙ্খলা আসবে এই সেক্টরে। ওকে, ধন্যবাদ কামরান আপনাকে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক, আমরা শেষ করার আগে একটু যদি আমাদের অর্থনৈতিক চিত্রের দিকে তাকাই, যে আমাদের যে রিজার্ভ ক্রাইসিস, এই সময় আমরা সবচেয়ে বেশি বুঝতে পেরেছি যে বৈদেশিক কর্মসংস্থান আমাদের মতো দেশের জন্য কত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু শ্রীলঙ্কার দিকে তাকাই, শ্রীলঙ্কা যখন ভয়াবহ ক্রাইসিসের মধ্যে পড়লো, তাদের রিজার্ভ প্রায় 0 লেভেলে চলে আসলো, তারা খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। যে কারণে তার অন্যতম একটি কারণ ছিল এই বৈদেশিক কর্মসংস্থান, যেটা তারা এত সিম্পলিফাই করে ফেললো। তখন তারা এই ক্রাইসিসের সময় বুঝতে পারলো যে যত বেশি লোক আমরা বিদেশে পাঠাতে পারবো, তারা যখন আমাদেরকে ডলার পাঠাবে, সেই ডলার দিয়ে আমাদের রিজার্ভ হবে, সেই রিজার্ভ দিয়ে আমাদের দেশ বাঁচবে। যেটা শ্রীলঙ্কা খুব দ্রুত গতিতে ম্যান পাওয়ার বাইরে এক্সপোর্ট করার ক্ষেত্রে খুব দ্রুত সিম্পলিফাই করেছে। স্কিল ম্যান পাওয়ারকে কত দ্রুত বাইরে পাঠানো যায় সেই কাজগুলো করে তারা কিন্তু খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। আমরা এখনো শ্রীলঙ্কা হই নাই, তবে আমাদের যে একটা রিস্ক আছে, আমরা যে আশঙ্কা, মানুষের মধ্যে যে একটা পারসেপশন তৈরি হয়েছে, যে কারণেও কিন্তু আমাদের দেশের অর্থনীতির উপর আস্থাটা কমে যাচ্ছে। তো এটাকেই যদি আমরা বড় ক্রাইসিস হিসেবে ধরে নিয়ে আমাদের এই মুহূর্তে যে বৈদেশিক কর্মসংস্থানের যে ক্রাইসিসগুলো, যারা নিজের জীবন দিয়ে হলেও দেশের বাইরে যে কাজ করতে চান, তাদেরকে আমি কাজের জন্যই আমরা যদি পাঠাই, যিনি কাজ করতে চান তাকে আমি দেশে কাজ দিতে পারছি না, কিন্তু বাইরে যাওয়ার প্রসেসটা যদি আমি মানে এটা খুবই একটা সামান্য কাজ, যাকে আমি দেশে এমপ্লয় করতে পারছি না, দেশে আমার ইনভেস্টমেন্ট নাই, সেই মানুষটা অনেকগুলো অপরচুনিটি কস্ট মেনে নিয়ে, অর্থাৎ তার ফ্যামিলিকে ছেড়ে, বাচ্চা মানে কিডসদেরকে রেখে, বাবা মাকে রেখে এই অপরচুনিটি কস্টগুলো লস করে সে জীবনের ঝুঁকি নিয়ে যে দেশের বাইরে যে কাজ করবে, সেই কাজের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে এই দেশ, এই আমাদের রিজার্ভ। তো সেইটুকু কি আমরা এখনো রিয়েলাইজ করতে পারছি না যে আমরা এই কস্ট কিভাবে কমানো যায়, ব্রোকারদের খপ্পর থেকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে আমরা যেই রেটটা ফিক্স করে দিচ্ছি সেই ফিক্স রেটের মধ্যেই আমরা স্কিল ম্যান পাওয়ার হোক, আনস্কিল ম্যান পাওয়ার হোক, যারা দেশের বাইরে যেতে চান, দেশের জন্য কাজ করতে চান, তারা তো বাইরে গেলে আমার দেশই বেনিফিটেড হবে। তাহলে আমাদের আসলে সময় এসেছে সরকারি বেসরকারিভাবে সকলেরই সম্মিলিতভাবে কাজ করার সময় এসেছে, যে এই প্রসেসগুলোকে যত দ্রুত সিম্পলিফাই করে আমরা আমাদের রিজার্ভের উপর একটা ইম্প্যাক্ট আনতে পারি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।